শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়টি থেকে ত্বরণ এবং গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আগের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকার গতি, স্কেলার এবং ভেক্টর রাশি এবং বেগ দ্রুতি নিয়ে। আমরা ওই ক্লাসটিতে দূরত্ব এবং সরণ নিয়েও আলোচনা করেছিলাম। তাই শিক্ষার্থীরা তোমরা যদি ওই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি অবশ্যই দেখে নিবে। আর শিক্ষার্থীরা আমরা আজকের এই ক্লাসটির শুরুতে আলোচনা করব ত্বরণ নিয়ে। যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ নেই, আর বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে সেখানে ত্বরণ রয়েছে। আরও সুস্পষ্ট করে বলতে হবে ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার। আমি এখন তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে ত্বরণ কী তা বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। যেহেতু গাড়িটি স্থির অবস্থানে ছিল তার মানে এখানে তার বেগ 0। এখন গাড়িটি স্থির অবস্থান থেকে চলতে চলতে প্রথম 5 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়ে হলো 10 ms/1। এরপর আবার পরবর্তী 5 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়ে হলো 20 ms/1। তার মানে এখানে সময়ের সাথে সাথে গাড়িটির বেগ বৃদ্ধি পাচ্ছে। আর ত্বরণ হচ্ছে এই সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের সাথে সাথে যেই হারে বেগ বৃদ্ধি পায় সেটিকে আমরা ত্বরণ বলি। আশা করি তোমরা ত্বরণ কী তা বুঝতে পেরেছ। এখানে ত্বরণ নিয়ে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এখানে প্রশ্নটিতে বলা হয়েছে 2.06 চিত্রে কোনো একটা বস্তুর সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে। এখন আমাদেরকে বের করতে হবে কোথায় ত্বরণ আছে আর কোথায় নেই। শিক্ষার্থীরা তোমরা ভালো করে এই চিত্রটির দিকে লক্ষ্য করো। এটি হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। আমরা যদি এই বস্তুটির প্রথম এ অবস্থানের গতি পর্যবেক্ষণ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্থানে বস্তুটির গতি সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। আর সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাওয়াকেই কিন্তু আমরা ত্বরণ বলি। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি বস্তুটির এ স্থানে ত্বরণ রয়েছে, আর বি স্থানে যেহেতু বেগের মান বৃদ্ধি পায়নি তার মানে এখানে ত্বরণ নেই, অর্থাৎ ত্বরণ 0। এরপর আবার সি স্থানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে সি স্থানেও বস্তুটি ত্বরণে ছিল। শিক্ষার্থীরা একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এটি হচ্ছে ত্বরণ মূলত দুই ধরনের। প্রথমটি হচ্ছে ত্বরণ অথবা ধনাত্মক ত্বরণ। এটি হচ্ছে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার। আর ত্বরণের দ্বিতীয় প্রকারটি হচ্ছে মন্দন অথবা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ বা মন্দন মানে হলো সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হার, অর্থাৎ যেখানে সময়ের সাথে সাথে বেগ হ্রাস পায়, কমে যায়, সেটিকেই বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এখন আমরা যদি এই ডি স্থানটি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ডি স্থানে বেগ ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ বেগের গ্রাফটি ক্রমশ নিচের দিকে নামছে। তার মানে আমরা বলতে পারি ডি স্থানে বস্তুটি মন্দনে চলেছে। এখন আমরা উত্তরটি মিলিয়ে নেই। এ স্থানে ধনাত্মক ত্বরণ আছে, কারণ এ স্থানে বস্তুটির বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। এরপর বিতে ত্বরণ নেই, কারণ বি স্থানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়নি। এরপর আবার সিতে ধনাত্মক ত্বরণ আছে এবং ডিতে মন্দন বা নেগেটিভ ত্বরণ আছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা ত্বরণ সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। এই অধ্যায়ে আমরা শুধু সরল রৈখিক গতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যদি দ্রুতির পরিবর্তন হয় তাহলেই ত্বরণ হবে। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। এখন যদি সমত্বরণ হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন না হয়, তাহলে আমরা লিখতে পারি ত্বরণ সমান অতিক্রান্ত সময়ের শেষ বেগ বিয়োগ অতিক্রান্ত সময়ের আদি বেগ ভাগ অতিক্রান্ত সময়ে। তার মানে শেষ বেগ থেকে আদি বেগের বিয়োগফলকে অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাই। অর্থাৎ যদি কোনো এক মুহূর্তে একটি বস্তুর বেগ ইউ হয় এবং টি সময় পর তার বেগ বি হয় তাহলে ত্বরণ হচ্ছে এ, আর এই ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি হচ্ছে শেষ বেগ,
ইউ হচ্ছে আদিবেগ, আর টি হচ্ছে সময়, এবং এ হচ্ছে ত্বরণ। তার মানে ত্বরণ নির্ভর করবে শেষ বেগ, আদিবেগ এবং সময়ের উপর। এখন আমরা ত্বরণের মাত্রা দেখে নিই। ত্বরণের মাত্রা হচ্ছে L/T * 2। আগের ক্লাসে আমরা দূরত্ব এবং সরণের মাত্রা দেখেছিলাম। শিক্ষার্থীরা মাত্রাগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। সরণ এবং দূরত্বের মাত্রা ছিল L/T * 1, আর ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড²। এই প্রতিটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এখানে বলা হয়েছে উপরের সমীকরণটি এভাবেও লেখা যায়, অর্থাৎ এ সমান v - u/t কে এভাবেও লেখা যায়। এটি হচ্ছে v সমান u + at। এই সমীকরণটিকে এভাবেও লেখা যায়। কিভাবে চলো তা দেখে নেই। আমরা যদি এই সমীকরণে আর গুণ করি তাহলে পাই v - u সমান at। এরপর এখানে যদি v রেখে ইউকে পক্ষান্তর করে দেই তাহলে এই -u সমান সমানের ওই পাশে গেলে হয় +u + at। এরপর আবার বলা হয়েছে বস্তুটি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে চলতে থাকে তাহলে হয় v সমান at। এর কারণ হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করায় বস্তুটির আদিবেগ 0, তাই এখানে v সমান at হয়েছে। এখন আমরা জানব গতির সমীকরণ। গতির সমীকরণ হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমরা যেহেতু শুধু সরল রৈখিক গতি নিয়ে আলোচনা করব, তাই গতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এখন পর্যন্ত যে রাশিগুলোর কথা বলেছি সেগুলো হচ্ছে ইউ সমান আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে অর্থাৎ সময়, আর ভি হচ্ছে শেষ বেগ, আর এস হচ্ছে যে দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব। এখন আমি তোমাদেরকে 3 প্রকার গতির সমীকরণ দেখিয়ে দিব। শিক্ষার্থীরা, এখন আমরা 3 প্রকার গতির সমীকরণগুলো জানব। তো প্রথমেই চলো আমরা সরল রৈখিক বা আনুভূমিক গতির সমীকরণগুলো দেখে নিই। সরল রৈখিক বা আনুভূমিক গতির প্রথম সমীকরণটি হলো v = u + at। এরপর দ্বিতীয় সমীকরণটি হলো v² = u² + 2as। এরপর তৃতীয় সমীকরণটি হলো s = ut + ½ at²। শিক্ষার্থীরা, এখন একটু লক্ষ্য করো, এই 3টি সমীকরণেই কিন্তু এ আছে অর্থাৎ ত্বরণ আছে। এই 3টি সমীকরণ ছাড়াও সরল রৈখিক বা আনুভূমিক গতির ক্ষেত্রে আরও একটি সমীকরণ রয়েছে। এটি হচ্ছে সমবেগের ক্ষেত্রে। এটি হচ্ছে s = vt। যখন কোনো ত্বরণ থাকবে না অর্থাৎ সমবেগে চলবে তখন আমরা এই সমীকরণটি ব্যবহার করব। এই সমীকরণগুলোতে ইউ মানে হচ্ছে আদিবেগ, আর এর একক হচ্ছে মিটার/সেকেন্ড। এরপর ভি মানে হচ্ছে শেষ বেগ, এটির এককও মিটার/সেকেন্ড। তবে অনেক সময় এই বেগের একক কিলোমিটার/আওয়ার বা মাইল/আওয়ার থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বেগকে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। এরপর সমীকরণগুলোতে এ মানে হচ্ছে ত্বরণ, এই ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড²। এস মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক আমরা সবসময় মিটারে ব্যবহার করব। এক্ষেত্রে যদি মাইল বা কিলোমিটারে দেওয়া থাকে তাহলে আমরা দূরত্বকে মিটারে কনভার্ট করব। আর সবশেষ সমীকরণে টি মানে হচ্ছে সময়, সময়কে আমরা সেকেন্ড এককে ব্যবহার করব। ঘন্টা বা মিনিটে থাকলে আমরা সেকেন্ডে কনভার্ট করব। শিক্ষার্থীরা, এখন চলো আমরা দেখে নিই এই সমীকরণগুলো পড়ন্ত বস্তুর গতির ক্ষেত্রে কেমন হতে পারে। তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, কোনো একটি বস্তু মুক্তভাবে মাটির দিকে পড়তে থাকলে তার উপর যে ত্বরণ কার্যকর থাকে
সেটিকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। আর এই ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান হচ্ছে 9.8 ms/2। যেহেতু পরন্ত বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ কাজ করে, তাই আমরা এখানে সমীকরণে এর জায়গায় জি বসাবো। তাহলে প্রথম সমীকরণটি হবে v সমান u প্লাস জিটি, দ্বিতীয় সমীকরণটি হবে v স্কোয়ার ইকুয়াল u স্কোয়ার প্লাস 2g, আর এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এসকে এইচ লিখব, অর্থাৎ 2gh। একইভাবে তৃতীয় সমীকরণটি হবে h ইকুয়াল ut প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এই ছিল পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে সমীকরণগুলো। এখন চলো আমরা নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে সমীকরণগুলো কেমন হতে পারে তা দেখে নিই। কোনো একটি বস্তুকে যখন উপর দিকে নিক্ষেপ করা হয়, তখন কিন্তু এটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, তার মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে। তাই এক্ষেত্রে প্রথম সমীকরণটি হবে v ইকুয়াল ইউ মাইনাস জিটি। এরপর দ্বিতীয় সমীকরণটি হবে v স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। আর তৃতীয় সমীকরণটি হবে h ইকুয়াল ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এই সমীকরণগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নিবে। এই ছিল আমাদের গতির সমীকরণ। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা তোমাদের বইয়ের উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।